মাইলস্টোন কলেজের পক্ষ হতে অনলাইন পদার্থবিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগতম। আমি বিজন গোলদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। চলো আমরা আমাদের পড়ায় ফিরে যাই। আজকে আমি যে বিষয়টি পড়াবো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম। বিষয় হচ্ছে কৈশিক নল পদ্ধতিতে কোনো তরলের পৃষ্ঠটান নির্ণয়। তোমরা পূর্ববর্তী কোনো লেকচারে এই পৃষ্ঠটান বিষয়টি নিয়ে বিশদ জেনেছ। তারপরে আমি একটু হালকা বলছি। তোমরা কিছু ঘটনা দেখেছ, যেমন কোনো একটি পানির যে ফোঁটা সেটা গোল আকার ধারণ করে কেন। তারপর তোমরা দেখেছ পানির মধ্য দিয়ে একটা মাকড়সা অথবা কোনো একটা পতঙ্গ সুন্দরভাবে হেঁটে যাচ্ছে, তার পাটা কিন্তু পানির মধ্যে ডুবছে না। পানির তরলটা বা তলটা মনে হয় যেন একটি স্ক্রিন বা পর্দার ন্যায় আচরণ করছে। তারপরে হচ্ছে ছাতার উপর যখন বৃষ্টি পড়ে, বৃষ্টির ফোঁটা কিন্তু ছাতার ছিদ্র দিয়ে প্রবেশ করছে না, গড়িয়ে পড়ে, ইত্যাদি ইত্যাদি। এরকম পৃষ্ঠটানের যথেষ্ট ঘটনা আমরা বাস্তব জীবনে দেখতে পাই। তো আমি সেখানে না গিয়ে আমাদের টপিকে ফেরত আসি। পৃষ্ঠটান হলো কোনো তরলের উপর যদি আমি এটা রেখা কল্পনা করি, ওই রেখার উভয় পার্শ্বে লম্বভাবে একক দৈর্ঘ্যের উপর যে স্পর্শক বল কাজ করে তাকে বলা হয় পৃষ্ঠটান। আসলে মূলত তোমরা দেখেছো আণবিক তত্ত্বে, অর্থাৎ ল্যাপ্লাসের আণবিক তত্ত্বে বিস্তারিত দেখেছো যে তরলের উপর যে অণুগুলোর মধ্যে পাশাপাশি একটি টান বল কাজ করে, অর্থাৎ এক ধরনের আন্তঃআণবিক বল। তাহলে ধরি যে এই চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে যদি আমি একটা গ্লাসের পানির উপর থেকে, অর্থাৎ এক গ্লাস পানির উপর থেকে যদি আমি একটি ছবি তুলি, তাহলে ছবিটি দেখতে এরকম মনে হবে। আমি এর উপর একটা রেখা কল্পনা করেছি যার দৈর্ঘ্য হচ্ছে কত, এল। তাহলে উভয় পাশে প্রযুক্ত বল যদি আমাদের এফ হয়, তাহলে পৃষ্ঠটান টি সমান সমান হবে এফ বাই এল। এখন পৃষ্ঠটান দুই ধরনের, একটা হচ্ছে সংশক্তি বল আর একটা হচ্ছে আসঞ্জন বল। একই পদার্থের অণুগুলোর মধ্যে যে টান বল বা পৃষ্ঠটান তার নাম হলো সংশক্তি বল। যেমন পানির অণুর সাথে পানির অণু, এটা সংশক্তি বল। আসঞ্জন বল ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে যে টান বল তাকে বলা হয় আসঞ্জন বল। যেমন যদি তুমি একটা পানির মধ্যে বা একটা তরলের মধ্যে একটা কাঁচনল ডুবিয়ে দাও, তাহলে কাঁচনলের অণুর সাথে পানির অণুর মধ্যে একটা আন্তঃআণবিক বল কাজ করবে বা পৃষ্ঠটান কাজ করবে, যার নাম হচ্ছে আসঞ্জন বল। এরপরে আমরা জানব কৈশিক নল কি। কৈশিক নল হচ্ছে কাচের তৈরি অতীব সূক্ষ্ম সুষম ছিদ্র বিশিষ্ট নল। যে নলটিকে তরল পদার্থের মধ্যে ডুবিয়ে দিলে এর ভিতর দিয়ে গা বেয়ে তরল হয় উপরে ওঠে, নাহলে নিচে নেমে যায়। এখন কোন ক্ষেত্রে উপরে ওঠে এবং কোন ক্ষেত্রে নিচে নামে আমাদের জানাটা প্রয়োজন। যদি কাচের ঘনত্বের তুলনায় তরলের ঘনত্ব কম হয়, তাহলে এই তরল কর্তৃক কাচটি ভিজে যায় বা ভেজায়। সেক্ষেত্রে এই নল বেয়ে বেয়ে ভিতরের দিকে তরলটা উপরে উঠে যায়, মানে আরোহণ ঘটে। যদি এরকম হয় যে কাচের তুলনায় তরলের ঘনত্ব বেশি হয়, যেমন পারদ, এক্ষেত্রে কিন্তু তরল কাচটিকে ভিজায় না এবং এটা গা বেয়ে তরলটা নিচে নেমে আসে। আমাদেরকে এখন জানতে হবে স্পর্শ কোণ কি। আমরা আগেই বলেছি কোনো তরলের মধ্যে একটি কৈশিক নল প্রবেশ করলে হয় কৈশিক নলের গা বেয়ে তরল উপরে উঠে যায়, নাহলে নিচে নেমে যায়। আমি একটি চিত্রে দেখিয়েছি তরল উপরে উঠেছে, কিন্তু একটা জিনিস খেয়াল করো, যেখানে তরলটি কাঁচনলের গা স্পর্শ করেছে সেখানে কিছুটা কিন্তু একটি বক্রতল তৈরি হয়েছে। মূলত এই কাঁচনল পানির অণুর মধ্যে যে টান বল, এটা আসঞ্জন বল। আর ভিতরে অণুগুলোর মধ্যে তরলের যে ভিতরে যে নিম্ন অংশে, অর্থাৎ এখানে যে সংশক্তি বল কাজ করে। তো আসঞ্জন বল সংশক্তি বল থেকে একটু বেশি, ফলে কাঁচনল অণুগুলোকে ধরে রাখতে চায়। আরেকটি কারণ আছে, এই ভিতরে যে তরল স্তম্ভ আছে, এই তরলের ওজন নিম্নমুখী কাজ করে।
ফলে দেখা যাচ্ছে যে নিচের অংশে সংশক্তি বলের আর এখানে আসঞ্জন বল এখানে বেশি হওয়ার কারণে এখানে অণুগুলো একটু কাস্টলটাকে ধরে রাখতে চায় আর ওজন কাজ করে নিচের দিকে, ফলে কিছুটা কার্ভ তৈরি হয় বা বক্রতল তৈরি হয়। এখন যদি আমি এই বক্রতলে একটা রেখা কল্পনা করি এই তরলকের গা ঘেঁষে অর্থাৎ স্পর্শক বরাবর, তাহলে এই যে স্পর্শক কাস্টনলের সাথে তরলের ভিতরে যে কোণ তৈরি করে তার নাম হলো স্পর্শকোণ। তাহলে কি বিষয়টা কি দাঁড়াইলো, যে কাস্টনল এবং যে তরল এই যে বক্রতলে বা স্পর্শ বিন্দুতে যদি আমি একটি স্পর্শক কল্পনা করি, তাহলে এই স্পর্শক তরলের ভিতরে নলের সাথে যে কোণ তৈরি করে তার নাম হলো স্পর্শকোণ। এখন এই স্পর্শকোণ আবার দুই ধরনের, একটা সূক্ষ্ম স্পর্শকোণ আর একটা স্থূল স্পর্শকোণ। তো সূক্ষ্ম স্পর্শকোণ কখন হয়, আমরা আগেই বলেছি, যদি যেমন এখন চিত্র আছে পানি, অর্থাৎ পানি কাঁচকে ভিজায় এবং এক্ষেত্রে আরোহণ ঘটে। তো সেক্ষেত্রে কাচের তুলনায় তরলের ঘনত্ব বেশি হলে যে স্পর্শকোণ হয় সেটা হয় সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম। আর পারদ হচ্ছে, এবার পারদের ঘনত্ব কিন্তু বেশি, ফলে পারদের ঘনত্ব বেশি হওয়ার কারণে কাস্টনল পারদ দ্বারা কখনো সিক্ত হয় না। ফলে এই ক্ষেত্রে যে স্পর্শকোণ দেখো সেটা হচ্ছে হলো স্থূলকোণ, তার মানে 90 ডিগ্রি থেকে বেশি। এখন এই স্পর্শকোণ কোন কোন জিনিসের উপর নির্ভর করে সেটা আমাদের জানা প্রয়োজন। স্পর্শকোণ তিনটি বিষয়ের উপর নির্ভর করে। কঠিন ও তরলের প্রকৃতি, অর্থাৎ আমি যে তরলের মধ্যে কঠিন পদার্থটি প্রবেশ করব, যেমন কাঁচনল এখানে বা কৌশিক নল, এদের প্রকৃতি, এবং যে তরল পানি হতে পারে পারদ হতে পারে এর প্রকৃতি, তরলের উপস্থিত মাধ্যম, যেমন এখানে আমি যে তরল রাখবো তার উপর কি মাধ্যম দেয়া আছে, সাধারণত বায়ুমণ্ডল থাকে, অন্য মাধ্যমও থাকতে পারে। এই মাধ্যমের ভিত্তি করে কিন্তু স্পর্শকোণ চেঞ্জ হতে পারে বা পরিবর্তন হতে পারে। আর হচ্ছে তরলের বিশুদ্ধতা, আমি যে তরলটি ব্যবহার করছি এটা কি বিশুদ্ধ তরল কিনা বা ভেজাল মিশ্রিত কোনো তরল কিনা, তার উপরও স্পর্শকোণ নির্ভর করে। এরপরে আমরা যাব, দেখো এখন আমাদের মূল থিওরি বা মূল তত্ত্বে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কৌশিক নল পদ্ধতিতে কোনো তরলের পৃষ্ঠটান নির্ণয়। এবার আমরা পৃষ্ঠটান নির্ণয়ের তত্ত্ব আলোচনা করব। কৌশিক নল পদ্ধতিতে তরলের পৃষ্ঠটান নির্ণয়ের যে তত্ত্ব অর্থাৎ রাশিমালা, সেটা আমরা প্রতিপাদন করছি। দেখো একটি পাত্রের মধ্যে কিছু তরল নিয়েছি, আর এর মধ্যে আমরা কৌশিক নলটি ডুবিয়ে দিয়েছি। অবশ্যই এখানে কৌশিক নলের ঘনত্বের তুলনায় তরলের ঘনত্ব কম, এই কারণেই এই কৌশিক নলের ভিতর দিয়ে তরল উপরের দিকে আরোহণ ঘটেছে বা উপরের দিকে উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে তরল কত দূর উপরে উঠবে আর কেনই বা উপরে ওঠে, সেটা আমাদের জানা দরকার। তো আমরা দেখেছি যে এই যে পৃষ্ঠটান, এখানে আমরা আগেই বলেছি এখানে কেন এই বক্রতল তৈরি হয়। তো এই বক্রতলের এই স্পর্শ বিন্দুতে আমরা একটা রেখা কল্পনা করেছি, স্পর্শক, যেটাকে আমরা বলছি পৃষ্ঠটান অর্থাৎ নিম্নমুখী। কিন্তু প্রশ্ন হচ্ছে পৃষ্ঠ যদি নিম্নমুখী হয় তরল কেন উপরের দিকে ওঠে, কারণ এখানে কার্ভ হয়েছে। যদি এটা সমতল হতো তাহলে কিন্তু পৃষ্ঠটান হতো সমান্তরালই হতো, আনুভূমিক সমান্তরাল বা আনুভূমিকভাবে হতো। কিন্তু যেহেতু এটা তলটা বক্র, সুতরাং পৃষ্ঠটান হচ্ছে নিচের দিকে। আর এটা হচ্ছে স্পর্শকোণ, যেগুলো আমরা দেখো কিছু মার্ক করেছি। যে নলটি আমি নিয়েছি, নলের ব্যাসার্ধ হচ্ছে আর তরলের ঘনত্ব, যে তরলটি আমি নিয়েছি তার ঘনত্ব হচ্ছে রো, স্পর্শকোণ হচ্ছে থিটা। আর এই পাত্রের যে উপরিস্থিত যে তল, এই তল থেকে অর্থাৎ পানির যে অরিজিনাল যে তলটা, সেই তল থেকে আমাদের বক্রতলের নিম্ন পর্যন্ত উচ্চতাটাকে আমরা বলছি এইচ। এখানেও কিছু পানি আছে, দেখো এই কর্নারে, এই পানির হিসাবটা আমরা পরে নিব। এখন পৃষ্ঠটান যদি নিম্নমুখী হয় তরল কেন উপরের দিকে ওঠে এবং কত দূর উপরে উঠবে, এটা আমাদের জানা দরকার। আমরা জানি যে কাঁচনল ও পানির তরলের উপরও একটা টান বল কাজ করে, যেটাকে আমরা বলি আসঞ্জন বল। তাহলে পৃষ্ঠটান নিম্নমুখী হলেও কাঁচনল এই তরলের উপরটা ঠিক এই টান বলের বিপরীত দিকে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী
সমান এবং বিপরীত বল ক্রিয়া করবে, বা আমরা বলতে পারি এটা প্রতিক্রিয়া বল। তাহলে টি এবং এইটি সমান কিন্তু বিপরীত, কারণ এই টিটা দিচ্ছে কে? কৌশিক নল তরলের উপর বা কাঁচনল। এখন প্রশ্ন হচ্ছে এই তরলটা কত দূর উঠবে আর কেন ওঠে না? নির্দিষ্ট জায়গা পর্যন্ত এটা থেমে যায়। হ্যাঁ, আমরা দেখব এখানে টি এর টান বলের কোন অংশটি এখানে কার্যকর, অর্থাৎ তরলটিকে উপরে উঠানোর জন্য দায়ী কোন বলটি, সেটা আমাদের জানাটা জরুরি। দেখো, এই কোণটি যদি স্পর্শক এর বিপরীত কোণ থিটা সমান, তাহলে টিকে যদি বিভাজন করি তাহলে যেদিকে কোণ সেটা আনুভূমিক উপাংশ, অর্থাৎ টি কস্তটা এখানে ঊর্ধ্বমুখী, টি সাইন থিটা আছে, অর্থাৎ ভূমির সমান্তরাল কাজ করছে। এখন এই টি সাইন থিটা কিন্তু দেখো এই নলটার চারিদিকে সমানভাবে চারিদিকে কাজ করবে। এই নল তোমরা দেখতে পাচ্ছ, এই নলটি দেখো, এই নলের চারিদিকে কিন্তু এটার একটা পরিধি আছে। এখন এই নলের কিন্তু এভাবে আমি বলছি টি কাজ করছে, তাহলে টি এর একটা অংশ এদিকে, একটা অংশ এদিকে, ঊর্ধ্বমুখী টি কস থিটা আর নিম্নমুখী টি সাইন থিটা। এখন দেখো তো এই চারিদিকে টি সাইন থিটা, এখানেও যদি আমি টি বিবেচনা করি তাহলে ঊর্ধ্বমুখী টি কস থিটা, টি সাইন থিটা, এখানেও যদি আমি চিন্তা করি তাহলে এটা টি কস থিটা, টি সাইন থিটা, অর্থাৎ এই নলের চারিদিকে টি সাইন থিটা কাজ করছে। এখন এই টি সাইন থিটা আর এর বিপরীত দিকে টি সাইন থিটা একে অপরকে নিষ্ক্রিয় করবে। এই টি সাইন থিটা, এই টি সাইন থিটা পরস্পরকে নিষ্ক্রিয় করবে, এই টি সাইন থিটা, এই টি সাইন থিটা পরস্পরকে নিষ্ক্রিয় করবে। তার মানে হচ্ছে টি সাইন থিটা একে অপরকে নিষ্ক্রিয় করছে, ফলে আমার একমাত্র কার্যকর বল থাকতেছে টি কস থিটা। এই টি কস থিটার কারণে এই নলের মধ্য দিয়ে তরলটি উপরে উঠবে। এখন এখানে টোটাল নলের উপর কি পরিমাণ বল কাজ করছে? টোটাল কি টি মানে মোট কি টি কস থিটা না আরও বেশি? টি কস থিটা আমরা জানি পৃষ্ঠটান হচ্ছে একক দৈর্ঘ্যের উপর টান বল, তাহলে টি কস থিটাও একক দৈর্ঘ্যের উপর টান বল। তাহলে এই নলের চারিদিকে মোট দৈর্ঘ্যটা কত? তাহলে নলের চারিদিকে দৈর্ঘ্য মানে হচ্ছে আসলে পরিধি, তাহলে আমাকে জানতে হবে এটার পরিধি কত। তাহলে নলের পরিধি, কৌশিক নলের পরিধি সমান সমান 2πr। তাহলে ঊর্ধ্বমুখী মোট কার্যকর বল, এখানে যে অংশটিকে আমরা একটু লিখতে চাই, এখানে টি সাইন থিটা নিষ্ক্রিয় হয়, তাহলে ঊর্ধ্বমুখী একমাত্র কার্যকর বল ঊর্ধ্বমুখী মোট কার্যকর বল সমান সমান আমরা বলছি টি কস থিটা হচ্ছে একক দৈর্ঘ্যের উপর, তাহলে মোট পরিধি হচ্ছে 2πr, তাহলে মোট হচ্ছে 2πr ইন্টু টি কস থিটা। এখন প্রশ্ন হচ্ছে যে এটা যদি ঊর্ধ্বমুখী হয় তো ঊর্ধ্বমুখীর জন্য তরলটি উপরে উঠবে, কেন আর উপরে উঠছে না এবং কোন পর্যন্ত উঠবে? যখন এই টান বলটা কার্যকরী হয় তাহলে ঊর্ধ্বমুখী টি কস থিটা বা 2πr টি কস থিটা বেশি থাকে, আর যখনই তরলটা উপরে ওঠে তাহলে দেখো একটা তরল স্তম্ভ তৈরি হচ্ছে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চেয়েছি, পাত্রের তরল পৃষ্ঠ হতে আরোহণ অংশের যে তরল স্তম্ভ তার একটা ওজন আছে, এই ওজনটা কাজ করবে সবসময় হচ্ছে নিম্নমুখী, ওজন নিম্নমুখী কাজ করবে। তাহলে ঊর্ধ্বমুখী টি কস থিটা অর্থাৎ 2πr টি কস থিটা এবং নিম্নমুখী ওজন যখন সমান হয়ে যাবে তখন এই তরল আর উপরে উঠবে না, তখন এটা থেমে যাবে। তাহলে আমাদেরকে জানতে হবে যে এই যে তরল স্তম্ভ এর মোট কতটুকু ওজন আছে, সেই নিম্নমুখী ওজন আর ঊর্ধ্বমুখী টোটাল টান বল সমান, সেখান থেকেই আমরা টি এর মান বের করতে পারবো। তাহলে আমরা একটু দেখি যে নিম্নমুখী ওজন কতটুকু, এই তরলটুকুর ওজন কত। তাহলে আমাকে প্রথমে জানতে হবে এই যে টোটাল যে আরোহণ অংশ এর মধ্যে কতটুকু ভর আছে। তাহলে ভরের আগে আমার জানতে হবে আয়তন। তাহলে আমরা
প্রথমে যেটা বের করব সেটা হচ্ছে এইচ অংশের আয়তন বের করব। তার সাথে এই ছোট্ট যে অর্থাৎ কিনারায় যে অংশটুকু থাকবে তরলটি তার আয়তন আমরা আলাদাভাবে বের করার জন্য একটা চিত্র এঁকেছি। তাহলে মোট আয়তন হবে কি, এই বক্র অংশের আয়তন প্লাস হচ্ছে এইচ অংশের আয়তন। তাহলে আরোহিত তরলের মোট আয়তন সমান সমান এইচ অংশের আয়তন প্লাস এই বক্র অংশের আয়তন। এইচ অংশের আয়তন হচ্ছে, যেহেতু এটা সিলিন্ডার আকৃতি, পাই আর স্কোয়ার এইচ প্লাস, দেখো বক্র অংশটিকে আমি আলাদা এঁকেছি, এ বি সি ডি বক্র অংশ। বক্র অংশটি যদি আমি একটা, যেহেতু 3 ডাইমেনশনাল অংশ, তার মানে হচ্ছে এটা একটা সিলিন্ডার অংশ। যে অংশটিকে ফাঁকা থাকতেছে সেটা কিন্তু অর্ধগোলক। তাহলে আমার লাগবে মোট সিলিন্ডারের আয়তন মাইনাস অর্ধগোলক। অর্ধগোলক যদি আমি এটা নাম দেই তাহলে এ ই বি এই অংশের আয়তন বাদ যাবে। তাহলে সেক্ষেত্রে দেখো যে অর্ধগোলকটা যদি হয় তাহলে ব্যাসার্ধ সেম থাকবে। অর্থাৎ আমি এ বি সি ডিকে যদি আমি একটি সিলিন্ডার কল্পনা করি, ছোট সিলিন্ডার, তাহলে সেক্ষেত্রে তার ব্যাসার্ধ হচ্ছে আর, আবার যে অর্ধগোলক তার ব্যাসার্ধ আর। তাহলে এই বক্র অংশের আয়তন কি হচ্ছে, টোটাল এ বি সিলিন্ডারের আয়তন যেটা হচ্ছে, আগে দেখি, এ বি সি ডি অংশের আয়তন মাইনাস এ ই বি অংশের আয়তন মোট আয়তন ভি সমান সমান পাই আর স্কোয়ার এইচ প্লাস এবিসিডি অংশের আয়তন হবে, এবিসিডি হচ্ছে সিলিন্ডার, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু আর, একই সূত্র, এখানে উচ্চতা আর ব্যাসার্ধ আর, মাইনাস অর্ধগোলক, এ বি হচ্ছে অর্ধগোলক, তো মাইনাস গোলকের আয়তনের সূত্র হলো পাই আর কিউব, 4/3 পাই আর কিউব ইন্টু হাফ, মানে অর্ধগোলক। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হচ্ছে, ভি সমান সমান পাই আর স্কোয়ার এইচ প্লাস, এটা ক্যালকুলেশন করলে যেটা আসে 1/3 পাই আর কিউব। এটা হচ্ছে মোট এই আরোহণের মধ্যে টোটাল যেটুকু আরোহণ হয়েছে তার মোট তরলের আয়তন। এখন আয়তন থেকে আমরা দেখো এখন ওজনে চলে যেতে পারছি। তাহলে ওজন, তরলের মোট নিম্নমুখী ওজন, মোট ওজন, ডব্লিউ সমান সমান এমজি, এম হচ্ছে ভর, আবার ভর সমান সমান জানে আমরা ঘনত্ব ইন্টু আয়তন। আয়তনটি আমরা বসিয়ে দিই পাই আর স্কোয়ার এইচ প্লাস 1/3 পাই আর কিউব। এখান থেকে যদি আমরা পাই আর স্কোয়ার কমন নেই তাহলে পাই আর স্কোয়ার রো আর এইচ জি প্রথমে নিয়ে আসলাম, তাহলে থাকে এইচ প্লাস 1/3 আর। তাহলে এটা নিম্নমুখী ওজন। এখন ঊর্ধ্বমুখী যে টান বল আমরা বের করছিলাম, সেই ঊর্ধ্বমুখী টান বল আর নিম্নমুখী ওজন সমান। তাহলে শর্তানুসারে তাহলে ঊর্ধ্বমুখী টান বল ছিল 2t
cos থিটা সমান সমান ঊর্ধ্বমুখী শর্তানুসারে ঊর্ধ্বমুখী টান বল ছিল 2 পাই আর টি cos থিটা সমান সমান নিম্নমুখী ওজন পাই আর স্কয়ার রো জি এইচ প্লাস 1/3 আর। তাহলে আমাদের এখান থেকে অতএব টি সমান সমান পাই আর স্কয়ার রো জি এইচ প্লাস 1/3 আর ডিভাইডেড বাই 2 পাই আর cos থিটা। তাহলে এখানে পাই ক্যান্সেল হচ্ছে, একটি আর ক্যান্সেল হচ্ছে, তাহলে থাকছে কত আর রো আর রো জি এইচ প্লাস 1/3 আর ডিভাইডেড বাই 2 cos থিটা। টি সমান সমান আর রো জি এইচ প্লাস 1/3 আর ডিভাইডেড বাই 2 cos থিটা। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। আচ্ছা, এখন এখানে দেখি আরটা হচ্ছে আমরা বলছিলাম কৈশিক নলের ব্যাসার্ধ, রো হচ্ছে ঘনত্ব, তরলের ঘনত্ব, এইচ হচ্ছে বক্রতল নিম্ন প্রান্ত পর্যন্ত উচ্চতা, আর হচ্ছে এখানে ব্যাসার্ধ, থিটা হচ্ছে স্পর্শ কোণ। আমরা এটাকে এই সূত্রটিকে একটু সরলীকরণ করতে পারি। কৈশিক নলটি আমরা দেখিয়েছি, এটা কিন্তু অতীব সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট, যদিও আমরা এটাকে বোঝার জন্য অনেক বড় করে দেখিয়েছি, তো অত্যধিক সূক্ষ্ম ছিদ্র। এখন এই যে তরলের আরোহণের তুলনায় এই কৈশিক নলের ব্যাসার্ধ খুবই 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 কম হয়। আচ্ছা, তার মানে এখানে হচ্ছে বিষয়টা কি, এই ব্যাসার্ধের আর এর মান এইচের তুলনায় অনেক অনেক কম, মানে আর ইজ মোর লেস দেন এইচ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমনি এইচের মান আর এর তুলনায় যথেষ্ট বেশি, বা আর এর মান এইচের তুলনায় যথেষ্ট কম, আবার একে এবার 3 দ্বারা ভাগ। তার মানে কি, এক্ষেত্রে এইচের সাথে 1/3 আর যোগ করলে মানের খুব একটি পরিবর্তন হয়নি বা হয় না। তো সেক্ষেত্রে আমরা এটা বাদ দিতে পারি। তাহলে আমরা এক্ষেত্রে কি করতে পারি, এখানে 1/3 আর কে উপেক্ষা করে বা বাদ দিয়ে পাই, কি পাই, অতএব টি সমান সমান আর রো জি এইচ ডিভাইডেড বাই 2 cos থিটা। তাহলে আমরা এই সূত্রটাকে এভাবে লিখতে পারি। তো এক্ষেত্রে দেখো কিছু কিছু আমরা জানি, আগে কিছু বলেছি যে এখানে পৃষ্ঠটানটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল। যদি এখানে বিশুদ্ধ পানি হয় তাহলে কিন্তু এই সেক্ষেত্রে অর্থাৎ স্পর্শক কোণের মান 0 ডিগ্রি হয়, মোটামুটি 8 ডিগ্রির মতো হয়। কিন্তু যদি এটা বিশুদ্ধ তরল বা তরলটা যদি পানি হয়, বিশুদ্ধ পানি, তাহলে থিটার মান 0 হয়ে যায়। সেক্ষেত্রে একটু অন্যরকম সূত্রটাই হয়। তো এখন যদি এরকম হয় যে তরলটির ঘনত্ব যদি কাচের ঘনত্বের চাইতে বেশি হয়, তাহলে কিন্তু তরল নিচে নামে, অর্থাৎ
তখন স্পর্শকোণ হয় হলো স্থূলকোণ, আর তখন এটা হয় হলো নিচের দিকে নেমে যায় এই পরিমাণ। যেমন এটা যদি মার্কারি হয় বা পারদ, তখন এটাকে আমরা অবনমন বলি। তো এই ক্ষেত্রে এইচটাকে আমি ঋণাত্মক বিবেচনা করতে পারি যদি এটা পারদ বা ভারী কোনো তরল হয়। কাস্ট নলেজ তুলনায় যদি তরলের ঘনত্ব বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এইচ নিচে নেমে যাবে, তখন এইচকে আমরা তাহলে আরোহণ হলে এই সমান পজিটিভ, অবনমন হলে বা অবরোহণ হলে এইচ সমান নেগেটিভ। আমরা তরলের পৃষ্ঠটান সংক্রান্ত গাণিতিক সমস্যা এবং তার সমাধান করব এবং তার কিছু সৃজনশীল। তো চিত্রে আমরা দুটি ঘটনা দেখাচ্ছি। প্রথম চিত্রে আমরা পানি নিয়েছি, সেখানে একটি কৈশিক নল প্রবেশ করেছি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পানিটি তার স্বাভাবিক পৃষ্ঠ থেকে অনেকটা উপরে আরোহণ ঘটেছে, যার মান হচ্ছে 7.33 সেন্টিমিটার। কিন্তু দ্বিতীয় চিত্রে একই কৈশিক নল আমরা ব্যবহার করলাম, কিন্তু তরলটার প্রকৃতির সম্বন্ধে খুব বেশি জানা নেই। দেখো এই যে তরল, এক্ষেত্রে উল্টো ঘটনা ঘটেছে, অর্থাৎ উপরের দিকে তরল না উঠে নিচে নেমে গেছে এবং যতটুকু নেমে গিয়েছে সেটা হচ্ছে 2.67 সেন্টিমিটার, অর্থাৎ ডাউন হয়েছে। প্রথম ক্ষেত্রে স্পর্শকোণ হচ্ছে 4 ডিগ্রি, আর দ্বিতীয় ক্ষেত্রে স্পর্শকোণ হচ্ছে 140 ডিগ্রি, মানে 140 ডিগ্রি, অর্থাৎ এটা সূক্ষ্মকোণ, এটা স্থূলকোণ। এই আর কিছু তথ্য আমরা দিয়েছি। উভয় তরলে ব্যবহৃত কৈশিক নলের ব্যাসার্ধ 0.2 মিলিমিটার, মানে সেম একই নল, একই কৈশিক নল ব্যবহার করা হয়েছে। আর দ্বিতীয় চিত্রে যে তরল ব্যবহার করা হয়েছে তার পৃষ্ঠটান হচ্ছে 465 × 10⁻³ নিউটন পার মিটার। আর কৈশিক নলের যে ব্যবহৃত যে উপাদান মানে কাঁচ, তার ঘনত্ব আমরা দেখলাম 2500 কেজি পার মিটার কিউব। এখন এই ঘটনা পর্যবেক্ষণে আমরা একটা জাস্ট স্টেম বা একটা উদ্দীপক দাঁড় করিয়েছি। শিক্ষার্থী রাজু পানির পৃষ্ঠটা নির্ণয়ের উদ্দেশ্যে একটি কৈশিক নল ডুবিয়ে চিত্র 1-এ উল্লেখিত ফলাফল পায়, মানে প্রথম চিত্রে যেটা আমরা বলেছি অলরেডি। কিন্তু দ্বিতীয় চিত্রে অন্য একটি তরলে ডুবিয়ে সম্পূর্ণ ভিন্ন বা বিপরীত ঘটনা পর্যবেক্ষণ করে, মানে উপরে ওঠে আর দ্বিতীয় চিত্রে নিচে নেমে যায়। তো অবাক হয়, কিন্তু তার বন্ধু বলে দ্বিতীয় তরলের প্রকৃতি ভিন্ন, মানে এই তরলের প্রকৃতি ভিন্ন। তো দেখি আমরা ঘটনাটা কি। এর প্রশ্ন হিসাবে পানির পৃষ্ঠটান নির্ণয় করো, মানে টি এর মান নির্ণয় করো, আর রাজুর বন্ধুর উক্তির সত্যতা গাণিতিকভাবে যাচাই করো। তো চলো আমাদের সমাধানে যাই। পৃষ্ঠটান নির্ণয়ের সূত্রটা কি আমাদের আগে জানতে হবে। তাহলে আমরা জানি টি সমান আর এইচ রো জি ডিভাইডেড বাই 2 cos থিটা। এখন দেখি আমাদের কোন তথ্যগুলো, মানে এখানে যে সূত্রটা আমরা নিলাম এই তথ্যগুলো আছে কিনা। তো কৈশিক নলের ব্যাসার্ধ দেয়া আছে 0.2 মিলিমিটার, অর্থাৎ ব্যাসার্ধ, কৈশিক নলের যে ব্যাসার্ধ দেয়া আছে আমরা সংক্ষেপে লিখলাম মিলিমিটার। এটাকে যদি আমরা মিটার করি -3, আরোহণ এইচ দেয়া আছে 7.33 সেন্টিমিটার, 100 দিয়ে ডিভাইড করলে কি হয়
রাইট। পানির কিন্তু এটা ঘনত্ব আমরা দেই নাই, কিন্তু আমরা জানি। তো পানির ঘনত্ব তবে প্রশ্নতে যেটা দেয়া থাকবে সেটা নিবে, আর যদি দেয়া না থাকে তাহলে 1000 কেজি পার মিটার কিউব। স্পর্শকোণ দেয়া আছে থিটা সমান দেয়া আছে 4 ডিগ্রি। রাইট, তাহলে আমরা ভ্যালুটা বসিয়ে দেই। আর এর মান হচ্ছে 0.2 ইন্টু 10⁻³ এইচ তাহলে 0.2 ইন্টু 10⁻³ ইন্টু এই 0.0733 ইন্টু 1000 গুণ 9.8, 2 ইন্টু cos 4 ডিগ্রি। তাহলে ফলাফলটি হচ্ছে 72 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার। তার মানে প্রথম প্রশ্নটির উত্তর আমরা পেয়ে গেলাম। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রশ্নটি আমরা আবার লিখেছি, রাজুর বন্ধুর উক্তির সত্যতা গাণিতিকভাবে যাচাই করো। রাজুর বন্ধুর মানে উক্তি ছিল যে দ্বিতীয় তরলের প্রকৃতি ভিন্ন। তাহলে প্রকৃতি ভিন্ন বলতে যেটা আমরা জানি যে কাচের তুলনায়, অর্থাৎ যে কৌশিক নল আছে ব্যবহার করি, সেই কৌশিক নলের ঘনত্বের তুলনায় যদি তরলের ঘনত্ব কম হয়, তো সেক্ষেত্রে কিন্তু তরলের আরোহণ ঘটে এবং স্পর্শকোণ হয় সূক্ষ্ম। আর যদি কৌশিক নলে ব্যবহৃত উপাদান যে অর্থাৎ কাঁচ হতে পারে, তার ঘনত্বের তুলনায় যদি তরলের ঘনত্ব বেশি হয়, সেক্ষেত্রে তরল উপরের দিকে আরোহণ না ঘটে বরং নিচের দিকে অবরাহন বা অবনমন ঘটে, মানে নিচের দিকে নেমে যায়, এবং এক্ষেত্রে স্পর্শকোণ হয় স্থূলকোণ। দেখা যাক তাহলে এই তরলের ঘনত্ব এবং এই তরলের ঘনত্বের সাথে আমরা কৌশিক নলে ব্যবহৃত উপাদানের ঘনত্বের সাথে আমরা একটা তুলনা করব। রাইট, তার মানে হচ্ছে দ্বিতীয় তরলের ঘনত্ব আমরা বের করতে চাই। তাহলে কি হয় দেখি। টি সমান সমান আর এইচ রো জি ডিভাইডেড বাই 2 cos θ, একই সূত্র। তো এক্ষেত্রে তথ্যগুলো আমরা একটু দেখে নিই কী কী আছে। পৃষ্ঠটান দেয়া আছে, আর এর মান তো আগেরটি, ব্যাসার্ধ কৌশিক নলের ব্যাসার্ধ এটা দেয়া আছে। পৃষ্ঠটান, তরলের পৃষ্ঠটান দেয়া আছে, স্পর্শকোণ থিটা দেয়া আছে।
অর্থাৎ স্পর্শকোণ অবনমন দেয়া আছে, এক্ষেত্রে কিন্তু আমরা জানি এটা আমাদের স্বাভাবিক পৃষ্ঠতল, উপরে উঠলে উচ্চতাটাকে আমরা পজিটিভ বলি, নিচের দিকে নেমে উচ্চতাটা তখন তার উচ্চতা হবে না, অর্থাৎ অবনমন কতটুকু নিচে নেমে গেল, অবরাহন, তখন এইচ এর মান হবে ঋণাত্মক -2.67 সেন্টিমিটার, 0267 মিটার। 100 দিয়ে ভাগ করলাম। ঘনত্ব, আমরা ঘনত্ব ধরে নিলাম রো। দেখা যাক তাহলে আর সমান সমান তাহলে ঘনত্ব রো সমান সমান 2t cos থিটা ডিভাইডেড বাই আর এইচ জি। তাহলে মান বসিয়ে দিলে কি হয়, 2 আর এর মান এইচ এর মান হচ্ছে -0.0267 ইন্টু জি 9.8। তাহলে এখানে রো এর মান আছে 13.6 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব। এখন আমরা উক্তির সাথে আমরা দেখি যাচাই করতে চাই। দেখো পানির ঘনত্ব আমরা জানি 1000, কিন্তু কৌশিক নলে ব্যবহৃত তরলের ঘনত্ব কিন্তু এই কৌশিক নলের উপাদানের ঘনত্ব হলো 2500 কেজি পার মিটার কিউব। তার মানে প্রথম চিত্রে যে ঘটনাটা আছে, প্রথম চিত্রে কৌশিক নলের ঘনত্ব রো সি গ্রেটার দেন পানির ঘনত্ব। তার মানে হচ্ছে অর্থাৎ ব্যবহৃত তরলের ঘনত্ব কৌশিক নল ঘনত্বের তুলনায় কম, এই কারণে আরোহণ ঘটেছে। কিন্তু দ্বিতীয় চিত্রের ঘটনাটা আমরা একটু দেখি। দ্বিতীয় চিত্রে ব্যবহৃত তরলের ঘনত্ব অর্থাৎ রো এল গ্রেটার দেন কৌশিক নলের ঘনত্ব, অর্থাৎ দ্বিতীয় চিত্রে ব্যবহৃত তরলের ঘনত্ব কৌশিক নলের ঘনত্বের তুলনায় যথেষ্ট বেশি। তার মানে হচ্ছে এই কারণে, অতএব এই কারণে প্রথম ও দ্বিতীয় চিত্রে ঘটনা বিপরীত ঘটেছে। ওকে, পৃষ্ঠটান সংক্রান্ত আরেকটি গাণিতিক সমস্যা। এত মিটার ব্যাসার্ধের অর্থাৎ 2 × 10⁻⁷ মিটার ব্যাসার্ধের 64টি পানির ফোঁটা একত্র করে একটি বড় ফোঁটা তৈরি করলে এক্ষেত্রে তাপমাত্রার কিছু পরিবর্তন হয়, মানে তারতম্য ঘটে। পানির পৃষ্ঠটান দেয়া আছে, পানির আপেক্ষিক তাপ দেয়া আছে। প্রথম প্রশ্ন,
বড় ফোঁটার ব্যাস কত, তাপমাত্রার পরিবর্তন কিরূপ ঘটবে তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখো, এটা দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা আমরা যাই। তো আমরা জানি যে অনেকগুলো ফোঁটা একত্র করলে অথবা বড় একটা ফোঁটা ভেঙে দিলে অনেকগুলো ফোঁটায় পরিণত করলে ওই ফোঁটার বা পানির ফোঁটার আয়তনের কোনো ধরনের পরিবর্তন ঘটে না। আয়তন ঠিক থাকে, ভরও ঠিক থাকে এবং আয়তন দুটিই ঠিক থাকে। আমরা ঠিক এই পদ্ধতিটা ব্যবহার করব। তার মানে হচ্ছে যে 64টি ছোট ফোঁটার মোট আয়তন সমান সমান হবে বড় ফোঁটাটির আয়তন। তাহলে এবং পানির ফোঁটা সাধারণত গোলক, তাহলে আমরা এখানে গোলকের সূত্রটা ব্যবহার করব। ছোট প্রতিটি ফোঁটার ব্যাসার্ধ r সমান সমান 2 × 10⁻⁷ মিটার। ধরি বড় ফোঁটার ব্যাসার্ধ সমান সমান r। প্রশ্ন করছে বড় ফোঁটার ব্যাস কত, তাহলে বড় ফোঁটার ব্যাস, ব্যাসার্ধ হলে ব্যাস আমরা পারবো। তাহলে আমরা জানি বড় ফোঁটার আয়তন সমান সমান, বড় ফোঁটার আয়তন কি, ফোর বাই 3 পাই r³ গোলকের আয়তন, যেহেতু পানির ফোঁটা গোলক, সমান সমান একটি ছোট ফোঁটার আয়তন ইন্টু n সংখ্যক ছোট ফোঁটার আয়তন। তাহলে এখানে আমরা বলছি n সমান সমান কত, 64। তাহলে উভয় পক্ষ থেকে আমরা 4/3 পাই বাদ দিয়ে দিলাম, তাহলে r³ সমান সমান হবে n এর মান 64। তাহলে r সমান সমান 4r, আমরা যদি ভ্যালু বসিয়ে দেই, ছোট r এর মান 2 × 10⁻⁷ মিটার, সো 8 × 10⁻⁷ মিটার। তাহলে ব্যাস কত হবে, অতএব ব্যাস d সমান সমান আছে 2r, 2 × 16 × 10⁻⁷ মিটার। তাহলে প্রথম প্রশ্নটির উত্তর আমাদের হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, তাপমাত্রার পরিবর্তন কিরূপ ঘটবে। বিষয়টি এরকম, আসলে আমরা জানি যে বড় ফোঁটা থেকে ছোট ফোঁটায় অথবা ছোট ফোঁটা একত্র করে বড় ফোঁটায় যদি আমরা তৈরি করি, তাহলে মোট ভর এবং আয়তনের পরিবর্তন হয় না ঠিকই, কিন্তু মোট ক্ষেত্রফলের, পৃষ্ঠের ক্ষেত্রফলের কিন্তু পরিবর্তন ঘটে। আর এই যে পানির ফোঁটার পৃষ্ঠের ক্ষেত্রফলের পরিবর্তনের জন্য কিছু কাজ সাধিত হয়। যে পরিমাণ কাজ সাধিত হয়, এই কাজটি যদি তাপে রূপান্তর ঘটে, তখন আমরা তাপমাত্রার পরিবর্তন পরিলক্ষিত করি। তাহলে কাজ, অর্থাৎ পানির ফোঁটাগুলো একত্র করে বড় ফোঁটা তৈরি করতে কাজ, ফোর পাই টি n r² - r²। তাহলে আমরা একটু দেখি কি কি আছে। 4 পাই × t, টি এর মান দেয়া আছে, ইন্টু n দেয়া আছে 64, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব।
আর এর মান দেয়া আছে ছোট আর যেটি 2 × 10⁻⁷ স্কোয়ার মাইনাস আমরা বড় আর এর মান পেয়েছিলাম 8 × 10⁻⁷। তাহলে এক্ষেত্রে কাজের পরিমাণ কত আসবে? (1.7372 × 10⁻⁻12) এই হচ্ছে আমাদের কাজের পরিমাণ। এখন এই কাজ যদি তাপে রূপান্তর হয় তাহলে কি হবে? তাহলে আমরা জানি যে এই কাজ তাপে যদি রূপান্তর ঘটে তাহলে এই তাপ শোষিত তাপ, এক্ষেত্রে একটা বিষয় আছে, আমরা যেহেতু একত্রে ক্ষেত্রফলটা আমরা কমিয়েছি, এক্ষেত্রে কিন্তু তাপমাত্রা কমবে, অর্থাৎ শক্তির কিছু নির্গত হবে। তাহলে কি পরিমাণ শক্তি যাবে দেখি। তো এখানে এক্ষেত্রে কাজ তাপে রূপান্তর হলে তাহলে আমরা জানি কি W সমান হবে H। তাহলে W সমান যদি H হয়, H হচ্ছিল ms ডেল θ। তাহলে আমরা mt পাবো কিভাবে? W সমান m হচ্ছে ρv s ডেল θ। v হচ্ছে আয়তন, তাহলে আমরা এখানে W সমান দেখো রো ভি 4/3 পাই ক্যাপিটাল আর কিউব আয়তন, কারণ আয়তন তো ঠিক থাকে, এস ইন্টু ডেল θ। সো ডেল θ ইকুয়ালস টু W ডিভাইডেড বাই, আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে আসে 4 রো পাই আর কিউব এস। এই আমরা যদি মানটি বসিয়ে দেই, তাহলে 3 × 1.7372 × 10⁻⁻12 4 পানির ঘনত্ব 1000 পাই, আমি ক্যালকুলেটরে বসিয়ে করব, আর মান ছিল 8 × 10⁻⁷, আর আপেক্ষিক তাপ 4200, অর্থাৎ ক্যালকুলেশন করলে 1928 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই পরিমাণ তাপমাত্রার পরিবর্তন ঘটবে। কিন্তু এক্ষেত্রে তাপমাত্রা কিন্তু যেহেতু ছোট ফোঁটা একত্র করে বড় ফোঁটা হচ্ছে, পৃষ্ঠের ক্ষেত্রফল কিছুটা কমে, অর্থাৎ শক্তির বর্জন ঘটে, মানে তাপমাত্রা এতটুকু হ্রাস পাবে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।